আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা আন্দোলনের প্রসঙ্গ আনলে প্রধান বিচারপতি বলেন, আন্দোলন হচ্ছে হোক, রাজপথে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না। গত ৯ জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। ৪ দিন ধরে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করছে কিছু শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। মহামান্য হাইকোর্ট যে রায়টা দিয়েছিলেন রিটের পরে যে 30% কোটার যে পরিপত্রটা হয়েছিল ওইটা বৈধ করেছে। আমরা আশা করি যেহেতু মহামান্য হাইকোর্ট বৈধ করেছে এবং আমাদের প্রত্যাশাও ছিল যে এটা হোক, তা আদালতকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি যে পরবর্তীতেও হাইকোর্টের ধারাটি অব্যাহত থাকবে। এদিকে বৃষ্টি উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন তারা। এরপর শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে শিক্ষার্থীরা সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন। সেখান থেকে মিছিল নিয়ে সূর্য সেন হল, হাজী মোহাম্মদ মহসিন হল, টিএসসি ও রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ মোড় অবরোধ করেন। শাহবাগে আছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বিপুল, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কিছু শিক্ষার্থীর এত আপত্তি কেন? কোটা সংস্কার আন্দোলনকারীরা আদালতের রায় নিয়ে কি বলছেন আসলে জানাবেন? হ্যাঁ, আপনি যেমনটাই বলছিলেন, আসলে সকাল 11টা থেকে কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের ছাত্ররা কিন্তু জমায়েত হতে থাকে শাহবাগে। অর্থাৎ আপনারা যে কোটা বিরোধী আন্দোলন সেটা গত 2 দিন ধরে চলছিল, সেটাকে আজকে একেবারে বলা যায় যে খুব শক্তভাবে কিন্তু আজকে এই কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা কিন্তু অবস্থান নিয়েছে শাহবাগের মোড়ে। আমি যদি একটু বলতে চাই যে আজকে সকাল 11টা থেকে কিন্তু প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে জমায়েত হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীরা কিন্তু জমা হওয়ার পরে কিন্তু শাহবাগের মোড়ের দিকে আসে কিন্তু অবস্থান নেই এবং এই শাহবাগের মোড়ে শিক্ষার্থীরা যখন আসে তখন কিন্তু এখানকার যান চলাচল বন্ধ হয়ে যায়। আপনি মাধ্যমে দেখাতে চাই যে আসলে আন্দোলনকারীরা কিছুক্ষণ পর পর নানা স্লোগান দিচ্ছে এবং তারা সরকারের বিরুদ্ধে, অর্থাৎ যারা কোটা বিরোধী কথা বলেছে যে তারা এই সরকারের বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং নানা স্লোগান দিচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন যে আসলে তারা বলছেন যে মেধা ভিত্তিতে কিন্তু এই সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। তারা যে মুক্তিযুদ্ধ কোটা হতে শুরু যে অন্যান্য যে কোটাগুলো আছে সকল কোটা তারা বাতিলের দাবি জানিয়েছেন। এখানে যারা আজকে অবস্থান নিয়েছে, যেটা কোটা বিরোধী আন্দোলনকারীর মধ্যে, সেটা হচ্ছে প্রাণীবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থীর নির্দেশনায় কিন্তু আজকের এই কোটা বিরোধী আন্দোলনটা চলছে এবং শিক্ষার্থীদের যে দাবি, যে 4টা দাবি, যে 4টা দাবির মধ্যে প্রথম যে দাবিটা রয়েছে সেটি হচ্ছে 56% যে কোটা রয়েছে সেটা সম্পূর্ণ কিন্তু একেবারে বাতিল করতে হবে। আপনাকে যদি বলতে চাই যে আসলে 2018 সালে এই প্রথম কোটা বিরোধী বা কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই 2018 সালে এই কোটা সংস্কারের আন্দোলন শুরু হওয়ার পর কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয় যে 10% কোটা কমিয়ে কিন্তু একটা পরিপত্র জারি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেই পরিপত্রের বিরুদ্ধে 2001 সালে কিন্তু আবার মুক্তিযোদ্ধার যে সন্তানরা রয়েছেন তারা কিন্তু এটার বিরুদ্ধে উচ্চ আদালত থেকে আপিল করে। সে আপিলের পরিপ্রেক্ষিতে কিন্তু গত 5 জুন সেই পরিপত্রের যে মুক্তিযোদ্ধার যে কোটাটা বাতিল করা হয়েছিল সেটা অবৈধ ঘোষণা করে। সে অবৈধ ঘোষণা করার পর থেকে এই কোটা বিরোধী আন্দোলন যারা করছে তারা কিন্তু আবার সেটাকে আপিল করে এবং সে আপিলের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কোর্টে একটা শুনানির কথা ছিল, কিন্তু কোর্টের পক্ষ থেকে আজকে কিন্তু সেই শুনানি না করে পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়। সেখান থেকে কিন্তু একেবারে একদম রাজনীতির আন্দোলনটা একেবারে ফুঁপে ওঠে এবং শুধু শাহবাগ নয়, আমরা যতটুকু খবর পেয়েছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কোটা বিরোধী আন্দোলনকারী যে ছাত্ররা তারা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছেন এবং বিভিন্ন সড়ক অবরোধ করে তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।
সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আজ সভা হওয়ার কথা ছিল, তবে সেই সভা স্থগিত করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম। তিনি বলেন, আলোচনার মাধ্যমে শিক্ষকরা সমস্যার সমাধান চান। আমাদেরকে অবশ্যই প্রত্যয় স্কিমের বাইরে নিয়ে আসতে হবে, স্পষ্ট, এটা নিয়ে আলোচনার কিছু নাই। তারপরে একটা কমিশন গঠন করে আমাদের স্কেল পেনশন সম্পর্কে আলোচনা নিয়ে আসতে পারে। 2015 সালে যখন জাতীয় বেতন স্কেল করা হলো, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সে কমিটিতে ছিলেন। হঠাৎ করে 13ই মার্চ আমরা দেখলাম সকালবেলা যে প্রত্যয় স্কিম এটা আপনাদের গ্রহণ করতে হবে। আমরা তো পর্যালোচনা করে পর্যায়ক্রমে যা করছি, আজকে আমরা এখানে এসেছি এই কারণে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ ব্যাংকের ডক্টর মোহাম্মদ ইউনুসের জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আদালত। বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনাল জামিনের মেয়াদ বাড়ানোর এই আদেশ দেন। স্থায়ী জামিন না দেওয়ার বিষয়টিকে প্রতিহিংসা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী বলেন, আপিল শুনানির সময় আসামির উপস্থিতির নজির নেই। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম জানান, হাইকোর্ট থেকে উপস্থিতি মওকুফের নির্দেশ দেওয়া হলে তাদের আপত্তি থাকবে না। এদিকে ট্রাইব্যুনাল থেকে বের হয়ে ডক্টর ইউনুস জানান, এদিন লোহার খাঁচায় বন্দী থাকতে হয়নি। তিনি আশা করেন দেশের আদালত থেকে চিরতরে লোহার খাঁচায় বন্দী রাখার রেওয়াজ উঠে যাবে। আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না, এখানে খাঁচার ব্যবস্থা নাই। এই খাঁচার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারে বারে, আপনারা একটু লিখুন, এটা যেন বাংলাদেশের আদালত থেকে একেবারে চিরস্থায়ীভাবে উচ্ছেদ হয়ে যায়। আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না, কারণ এটা বিচারিক আদালত না। সুতরাং এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে, এটা নেবিচারের প্রতি অবমাননা করা হচ্ছে। পার্মানেন্ট যদি জামিন দিয়ে থাকে আমাদের আপত্তি আছে, এই কারণে আগে থেকেই আপনি ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছিলেন, এবং ধার্য তারিখ পর্যন্ত যদি জামিন দেন আমাদের কোনো আপত্তি নাই। ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর আগে তাকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই কাণ্ডে ব্যাপক আলোচনা সমালোচনার জেরে তাকে সোনালী ব্যাংকের পর্ষদ পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এছাড়া মতিউর ও তার স্ত্রী সন্তানদের সম্পদের বিবরণী জমা দিতে নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তিস্তা বাংলাদেশের নদী, এতে কোন প্রকল্প হবে নাকি হবে না সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। তিস্তা নিয়ে চীন ভারতের মধ্যে কোনো দূরত্ব নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। ইয়াওয়েন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের চীন সফর দুই দেশের কৌশলগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। চীন বাংলাদেশের সর্বোচ্চ নির্ভরযোগ্য অংশীদার। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়েও চীনের পরিকল্পনা আছে, যথাসময়ে তা ঘোষণা করা হবে। উত্তরাঞ্চলে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভোর থেকে ব্রহ্মপুত্রের পানি চিলমারি ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাতিয়া পয়েন্টে পানি বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের 80,000 মানুষ। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি ঘাট পয়েন্টে বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে 165টি চরের 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সিরাজগঞ্জে বিপদসীমা স্পর্শ করেছে যমুনার পানি। এদিকে নেত্রকোনা ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। সুনামগঞ্জে বৃষ্টি কম হওয়ায় সুরমা নদীর পানি কমে বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। তবে মৌলভীবাজারে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আবারও নতুন করে প্লাবিত হয়েছে কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলা।
গরু বাছুর নিয়ে একটা টিলে আছে, দক্ষিণে একটা টিলে বলে রসুলপুরের টিলে, ওখানে যায় সবাই আর কি গরু বাছুর সব কিছু মালামাল কিছু নিয়ে ওখানে যায় আর যে কদিন পানি আছে কদিন আমাদের থাকতে হবে। পানি জোরে আলে তখন এগুলো আমাদের সবগুলো ভাসি যাবে, তখন আমাদের কোনো আটকানোর মতো ক্ষমতা নেই। আর আমি সকালবেলা আন্দার শুকনা আসছিল, এখন গরু বাছুর নিয়ে টিলেট গেছি। হাঁস মুরগি চড়াই এগুলো তো মনে করেন যাইতেছে চলে, পালার মতো ব্যবস্থা নাই। পিছিরি কষ্ট, লবণ নাই, মরিচ নাই, কোনো আঞ্জা তরকারি নাই, আগুনের সমস্যা হয়। বন্যা পরিস্থিতির খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস জুয়েল। জুয়েল, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, আমরা জানি। তো এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? মাহবুবা, আপনাকে জানিয়ে রাখি যে গাইবান্ধায় গত 2 দিনে কিন্তু ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় প্রায় 68 সেন্টিমিটার ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে প্রায় 70 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এছাড়া ঘাঘটে প্রায় 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে গাইবান্ধার যে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে বাইরে, অর্থাৎ ব্রহ্মপুত্র এবং যমুনা এবং তিস্তা নদী বেষ্টিত যে সব 165টি চর রয়েছে, এই চরগুলো কিন্তু সমস্ত চর প্লাবিত হয়েছে এবং চরে 4টি উপজেলার 16টি ইউনিয়ন সম্পূর্ণ প্লাবিত হয়েছে। এটি জেলা প্রশাসন জানিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে তাদের এই পানি বৃদ্ধি আগামী 8 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বলে নির্বাহী প্রকৌশলী জানিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে 181টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার এবং রেস্কিউ বোট, বিশেষ করে কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে বা বাড়িঘর ভেসে যায়, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে 4টি স্পিড বোট স্ট্যান্ড বাই রাখা হয়েছে, তারা সেটি কাজ করবে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে যে নৌকাগুলো রয়েছে নদী বেষ্টিত ইউনিয়নগুলোতে, এইসব নৌকাগুলো রাখা হয়েছে মানুষজনকে, বিশেষ করে চরের মানুষজনকে উঁচু আশ্রয় কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেয়ার জন্য। এই ছিল গাইবান্ধায় বন্যার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দেশের 11 জেলার উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকাল 9টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের 4টি বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। সহসাই চালু হচ্ছে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। 4.5 বছরে 97% কাজ শেষ করে এখন চলছে ধীরগতি। পরিচালন ব্যয় নির্ধারণ নিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি চুক্তি সই না হওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, আগামী বছরের শুরুতেই নতুন টার্মিনাল চালু হবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন যাত্রী চলাচলের জন্য টার্মিনাল প্রস্তুত করতে আরও 1.5-2 বছর লাগবে। নিহার নন্দীর ক্যামেরায় শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। আকাশপথের যাত্রীদের চাপ সামলানো আর আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে বিমানবন্দরে গড়ে তোলা হয় 2,30,000 বর্গমিটার আয়তনের এই 3তলা টার্মিনাল, যেখানে রয়েছে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, অ্যারাইভাল লাউঞ্জ, ডিউটি ফ্রি শপ, বোর্ডিং ব্রিজ সহ 54টি কাউন্টার, ট্রানজিট যাত্রীদের জন্য আলাদা লাউঞ্জ, ভিআইপিদের জন্য 3,650 বর্গমিটার এলাকা, বহির্গমন ও আগমনের 128টি ইমিগ্রেশন কাউন্টার। তৃতীয় টার্মিনাল প্রকল্পের ব্যয় 21,398 কোটি টাকা। গেল বছরের অক্টোবরে স্বপ্নের 3য় টার্মিনালের আংশিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন বলা হয়েছিল 1 বছরের মধ্যে সব কাজ শেষ করে পূর্ণরূপে চালু করা হবে টার্মিনালটি। তবে চলতি বছরের অক্টোবরে সব কাজ শেষ হলেও পূর্ণরূপে চালু করা নিয়ে অনিশ্চিত কর্তৃপক্ষ।
গত অক্টোবরে টার্মিনালটি উদ্বোধন হলেও যাত্রী চলাচলের জন্য এখনো প্রস্তুত করা যায়নি। জানা যায়, টার্মিনাল পরিকল্পনা ব্যয় নির্ধারণ নিয়ে জাইকা ও বাংলাদেশ সরকারের মধ্যে পিপিপি চুক্তি এখনো হয়নি। তারপরও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আশা অক্টোবরের মধ্যে কাজ শেষ হবে। আবার 3% কাজ, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে কোঅর্ডিনেশন অফ ম্যান পাওয়ার, এবং ছোটোখাটো কিছু পূর্ত কাজও বাকি আছে। এই কাজগুলি আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে হয়ে যাবে। আমাদের আশা যে এই বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথম দিকে এটা পুরোপুরি অপারেশনাল হবে। তবে বিশেষজ্ঞদের মতে টার্মিনাল ব্যবহার করতে আরও 1.5 থেকে 2 বছর সময় লাগবে। এটা 2025 সালে হবে বলে আমার মনে হয় না, সেরকম কর্মতৎপরতা দেখা যাচ্ছে না। তারপরে এইটা করতে গেলে এই সব রিলোকেট করা, এয়ারলাইন্স অফিস থেকে শুরু করে সব কিছু সিস্টেম সিকিউরিটি, অন্য আদার ফ্যাসিলিটিস, এইগুলো ইনস্টলেশন করতে 1-2 বছর সময় লেগে যাবে। হ্যাঁ, সেগুলোরও এখনো কোনো উদ্যোগ আমরা দেখছি না। তৃতীয় টার্মিনালটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভূগর্ভস্থ রেলপথ, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হজ ক্যাম্পের সঙ্গে টানেলের মাধ্যমে যুক্ত হবে। শরীয়ত খান, RTV, ঢাকা। শেষ হলো দীর্ঘ সময় ধরে চলা স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ। নদী শাসন সহ কারিগরি সব কাজ 30 জুন শেষ হয়েছে। কাল বিকেলে মাওয়ায় সুধী সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এপ্রিল পর্যন্ত পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে 1,502,62,15,000 টাকা। সুধী সমাবেশ শেষে 2 দিনের গোপালগঞ্জ সফরে যাবেন শেখ হাসিনা। 6 জুলাই টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন। আতিকা রহমানের রিপোর্ট। নিজেদের টাকায় পদ্মা সেতু, দেশের অন্যতম গর্ব। দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যাতায়াতের সম্ভাবনার দুয়ার। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে বদলে যায় দক্ষিণাঞ্চল। শেষ হচ্ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সব ধরনের কাজ। এপ্রিল মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মাওয়া প্রান্ত দিয়ে 56,01,232টি এবং জাজিরা প্রান্ত দিয়ে 56,89,863টি যানবাহন পারাপার হয়। মোট টোল আদায় হয়েছে 1,502,62,15,900 টাকা। শুক্রবার মাওয়ায় সমাপনী সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সমাবেশ শেষে তিনি 2 দিনের সফরে গোপালগঞ্জে যাবেন। 5 জুলাই রাতে বঙ্গবন্ধু ভবনে রাত্রি যাপন করবেন। 6 জুলাই বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত স্কুল, টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। তার যে সমস্ত প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিবেশন করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আমাদের স্কুলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোমলমতি শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে একেবারে সশরীরে দেখবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে আনন্দমুখর, উৎসমুখর, নিরাপদ করার লক্ষ্যে প্রশাসন বিস্তারিত প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় সভা করেছি। আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। শনিবার বিকেলে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আতিকা রহমান, RTV, ঢাকা। আগামী 3-4 দিনের মধ্যে বিদ্যুৎ আর 15 দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি ভালো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এবারের বাজেটে জ্বালানি বিভাগের মূল লক্ষ্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চয়তা করা হবে বলেও জানান তিনি। বলেন, আগস্ট সেপ্টেম্বরে বন্যা পরিস্থিতি মাথায় রেখেও কাজ করা হচ্ছে যাতে বিদ্যুতের কোনো সমস্যা না হয়। সকালে সচিবালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিমন্ত্রী। জানান, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য পুনর্নির্ধারণ করা হয় সকল বাস্তবতার নিরিখে, তবে সেটা যাতে চাপের না হয় তা বিবেচনায় রাখা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে মহেশখালীতে আরেকটি গ্যাস লাইন, 2টি ভাসমান LNG করার জন্য চুক্তি হতে পারে এবং এতে খরচ হবে $1 বিলিয়ন। বর্তমান নির্বাচনী ধারাকে নিয়ম রক্ষার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে জাতীয় প্রেসক্লাবে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তথ্য বিশ্লেষণ ও নির্বাচন মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, ভোটারদের কেন্দ্র বিমুখতার মূল কারণ নির্বাচন ব্যবস্থার উপর আস্থাহীনতা। এ কারণেই বেশিরভাগ রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য আওয়ামী লীগের প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়ার কৌশল কাজে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধের নৈতিক শিক্ষাকে ধারণ করে পুলিশ সদস্যের দেশ ও জনগণের স্বার্থে নিরলস কাজ করার আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি ও চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বগাথার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। পরে মুক্তিযুদ্ধে পুলিশ বাংলাদেশ পুলিশ একাডেমি গ্রন্থের মোড়ক উন্মোচন ও চিত্রকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এমেরিটাস অধ্যাপক হাশেম খান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। খুচরা বাজারে ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজধানীর তেজগাঁওয়ে পাইকারি আড়তে অভিযান পরিচালনা করা হয়। যদিও বেশিরভাগ দোকান বন্ধ ছিল, যে দু একটি দোকান খোলা ছিল সেখানে কোনো অসঙ্গতি না পাওয়ায় জরিমানা করা হয়নি। তবে পাইকারি বাজারে 3 থেকে 4 হাত বদল হওয়ায় দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। তাই এ বিষয়ে সুপারিশ করার কথা জানান আব্দুল জব্বার মণ্ডল। রংপুরের মিঠাপুকুরের উদয়পুর গ্রামে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। ভোর 6:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম বাড়ির পাশে লাউয়ের পাতা কাটার জন্য মই দিয়ে মাচাঙে উঠতে গেলে সেপটিক ট্যাঙ্কের ঢাকনা ধসে ভেতরে পড়ে যায়। এ সময় চিৎকার শুনে ছেলে ইদা মিয়া মাকে বাঁচাতে গর্তে নামে। তাদের দুজনকে সাহায্য করতে এগিয়ে আসে প্রতিবেশী ইবনুল মিয়া। এ সময় 3 জনই ট্যাঙ্কে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে 3 জনকে উদ্ধার করে। তত সময়ে কার্বন মনোক্সাইড গ্যাসের প্রভাবে 3 জনেরই মৃত্যু হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে শুরু হয়েছে ভোটের লড়াই। দেশটির স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া এই লড়াইয়ে জনগণ রায় দেবে আগামী 5 বছরের জন্য ওয়েস্টমিনিস্টারের নিয়ন্ত্রণ যাবে কার হাতে। জনমত সমীক্ষা বলছে ভরাডুবি হতে চলেছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে অনেকটাই এগিয়ে প্রতিদ্বন্দ্বী কিয়ার স্টারমার। বিস্তারিত ফারুক হোসেনের রিপোর্টে। ভোট দিচ্ছে ব্রিটেনবাসী, বেছে নিচ্ছে নতুন নেতৃত্ব। স্থানীয় সময় শুক্রবার 9টার মধ্যে ঘোষণা করা হবে বেশিরভাগ আসনের ফল। জানা যাবে কে হচ্ছে দেশটির পরবর্তী কর্ণধার। ইতিমধ্যেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে 15 ঘন্টার ভোটে ভাগ্য বিপর্যয় ঘটতে চলেছে কনজারভেটিভ পার্টির। এমনকি পার্টির ভারতীয় বংশোদ্ভূত নেতা প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজের আসনেই হারতে পারেন বলেও পূর্বাভাস রয়েছে। 5 বছর আগে কনজারভেটিভ পার্টির ব্রেক্সিটের পক্ষে প্রচারে বিপুল সাড়া মিললেও নানা কারণে দলটির প্রতি ক্ষোভ বেড়েছে জনগণের। ব্রেক্সিট পরবর্তী সময় থেকে ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সমস্যা সহ সম্প্রতি অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় ব্রিটেনের সাধারণ মানুষ বিরক্ত বলে জনমত সমীক্ষাগুলোয় উঠে এসেছে। ক্ষমতাসীন দলের প্রতি জনরোষের ফসল এবার ঘরে তুলবে লেবার পার্টি। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার। জনমত সমীক্ষাগুলো বলছে 40% ভোট পেতে চলেছে লেবার পার্টি। অন্যদিকে টরিরা পাবে প্রায় 20%। তবে স্টারমারের একটি বক্তব্যের জেরে বাংলাদেশি সহ এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীতে দেখা দিয়েছে অসন্তোষ। অভিবাসন বিরোধী স্টারমারের বিরুদ্ধে বাংলাদেশিদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার অভিযোগ ওঠায় ধারণা করা হচ্ছে লেবার পার্টির ঝুলিতে কমই পড়বে বাংলাদেশি সহ অভিবাসীদের ভোট। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সহ বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন। ফারুক হোসেন, RTV। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাচ্ছেন না বলে জানিয়েছেন জো বাইডেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে উদ্বেগে থাকা ব্যক্তিদের বাইডেন ফোন কলে যুক্ত করেছিলেন বলে সংশ্লিষ্ট 2টি সূত্র জানিয়েছে। সেখানে বাইডেন জানান তিনি নির্বাচনে লড়বেন। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী দৌড় থেকে কেউ তাকে বাইরে ঠেলে দিচ্ছে না। সম্প্রতি টেলিভিশন বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার কারণে শুরু হয় এই গুঞ্জন।
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের আসামে 23টি জেলার জনজীবন। রাজ্যটিতে চলতি বর্ষায় বন্যা, ভূমিধস ও ঝড়ের কারণে মৃতের সংখ্যা বেড়ে 48 জনে দাঁড়িয়েছে। সরকারি তথ্য মতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 11,34,400 মানুষ। প্রশাসনের তরফে 21টি জেলায় 489টি ত্রাণ শিবির এবং বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। মোট 2,86,776 জনকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। পানিবন্দী মানুষের উদ্ধারে অভিযান পরিচালনা করছে বেসামরিক প্রশাসন, আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী, কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, জরুরি পরিষেবা এবং বিমান বাহিনী। রাজ্যটিতে ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদী ও উপনদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খেলার খবর, ক্রিকেট বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। সকাল 6:30টায় দিল্লি বিমানবন্দরে পৌঁছায় টি-20 বিশ্বকাপ জয়ীরা। এরপর ভ্রমণ ক্লান্তি দূর করতে সরাসরি হোটেলে চলে যায় রোহিত শর্মার দল। বিশ্রাম শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। এরপর মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে বিকেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রফি নিয়ে যাবে রোহিত, কোহলিরা। সেখান থেকে ছাদখোলা বাসে শিরোপা উদযাপনে মেতে উঠবে টিম ইন্ডিয়া। ফুটবল কোপা আমেরিকায় গ্রুপ পর্বের লড়াই শেষে শুক্রবার থেকে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনাল। প্রথম দিনই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসরে এখনো পর্যন্ত অপরাজিত থেকেই সেমি লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা। তবে দলটির যত দুশ্চিন্তা মেসিকে দলে পাওয়া নিয়ে। চোটের জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলে ছিলেন না বিশ্বের অন্যতম এই সেরা ফুটবলার। শঙ্কা আছে ইকুয়েডরের বিপক্ষে দলে থাকা নিয়েও। তবে কোচ স্কালোনি আশাবাদী মেসি খেলবেন এই ম্যাচে। কোয়ার্টারের পরের ম্যাচে 6 জুলাই ভেনেজুয়েলার মুখোমুখি হবে কানাডা। বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে 7 জুলাই, যেখানে দিনের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলবে পানামা। আর সবশেষ ম্যাচ মাঠে নামবে ব্রাজিল। রদ্রিগো লুকাস পাকেতাদের প্রতিপক্ষ ছন্দে থাকা উরুগুয়ে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।